প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত পিউলি মেডিকেল 24 এ। দর্শক, আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে এখানে কথা বলি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যাতে আক্রান্ত বাংলাদেশের প্রায় 4 জনের একজন, তা হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপে বর্তমানে পৃথিবীতে প্রায় 128 কোটি মানুষ আক্রান্ত, অথচ চিকিৎসা নিচ্ছে 50%-ও কম। তাহলে কি করণীয়? বিশেষ করে আমাদের দেশের মতো যেসব দেশের মানুষ স্বাস্থ্য সেবাটা ক্ষেত্রে অপ্রতুলতা এখনও ভোগ করে, তাদের ক্ষেত্রে কি করণীয়, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় তাই রেখেছি উচ্চ রক্তচাপ, লক্ষণ, কারণ এবং প্রতিরোধে করণীয়। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে বর্তমানে আছেন মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে চ্যানেল 24 কর্তৃপক্ষ এবং চ্যানেল 24 এর যারা দর্শক আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শুনেছি যে উচ্চ রক্তচাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে যেই রোগগুলো বেশি উৎকণ্ঠা তৈরি করে তার মধ্যে একদম শীর্ষ পর্যায়ে আছে, এবং এই রোগ থেকে অনেক ধরনের জটিলতা পরবর্তীতে হতে পারে। অথচ আমাদের দেশের মানুষ কিন্তু এখনও উচ্চ রক্তচাপ যখন বলে তখন তারা বলে যে না, এটা হয়তো সাময়িক সময়ের সমস্যা, হয়তো তার ঘুম হচ্ছে না, হয়তো মানসিক এক ধরনের উৎকণ্ঠায় আছে বলে তার এটা হচ্ছে, মানতেই চায় না। কিন্তু তারপর দেখা যায় যে তারা নিয়মিত পরীক্ষা করছে না, বেশ কিছুদিন পর পর দেখছে। তো প্রথমে একটু জানতে চাই আসলে আমাদের দেশের সার্বিক চিত্রটি কীরকম? সার্বিক চিত্র বলার আগে আসলে বলা উচিত যে উচ্চ রক্তচাপ এটা কি রোগ নাকি এটা একটা ঝুঁকি, এটা একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। আসলে উচ্চ রক্তচাপ আসলে প্রথম থেকে শুরু হয়েছে এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে। এই উচ্চ রক্তচাপের ফলে প্রত্যেকটা ডিজিজের সাথে রিলেশন আছে, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ। যেমন উচ্চ রক্তচাপের রোগীর সাথে হার্টের সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপের রোগীর কিডনিতে সমস্যা হতে পারে, তাহলে তাদের ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, তাদের ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের স্ট্রোকের ঝুঁকি থাকে, তারা স্ট্রোক হতে পারে। তাহলে উচ্চ রক্তচাপ নিজে যেমন একটা রোগ হিসেবে চিন্তা করতে পারি আমরা, এটা কিন্তু আমরা উচ্চ রক্তচাপটাকে আমরা একটা ঝুঁকি হিসাবে নিতে পারি। তাহলে রোগ আর ঝুঁকি দুটা মিলে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু উচ্চ রক্তচাপের প্রিভ্যালেন্স শুধু এই পৃথিবীতে অনেক বেশি। অলমোস্ট আমরা বলতে পারি যে 35 থেকে 40 বছরের পরে ঝুঁকিটা অনেক দূর বেড়ে যায়। তো আমরা যেটা মনে করি যে আপনি যেটা বললেন যে প্রতি 4 জন একজন, তো দ্যাট মিনস প্রায় 25%। এটা অলমোস্ট বাংলাদেশের জন্য অলমোস্ট 25% থেকে 26% কমন। এই উচ্চ রক্তচাপের প্রিভ্যালেন্সটা বাংলাদেশে প্রায় 26%-এর মতো আছে। যদিও বিভিন্ন রকম স্টাডি থেকে দেখা যায় যে এটা প্রায় 17 থেকে 30%-এর মধ্যে ঘোরাঘুরি করে, কিন্তু আমরা বলে নিতে পারি যে গড়ে 26% লোকেরই 25 বছরের উপরে উচ্চ রক্তচাপ আছে। সম্প্রতি একটা সমীক্ষায় দেখা গেছে যে উচ্চ রক্তচাপের ঝুঁকি বা উচ্চ চাপে আক্রান্ত রোগীরা শহরাঞ্চলে যেরকম আছে গ্রামের মধ্যেও তাই আছে, এবং গ্রামে নারীদের সংখ্যাটা একটু বেশি। অথচ আমরা এতদিন জানতাম যেটি পুরুষদের বেশি হয়, যারা শহরে থাকে, যারা খুব একটা হাঁটাচলা করে না তাদের ক্ষেত্রে বেশি হয়। তাহলে কেন এই পরিবর্তনটি হচ্ছে বলে আপনি মনে করছেন? আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত সঠিক মানে হলো কি, এটা দেখা যাচ্ছে যে আমাদের যে জীবন ব্যবস্থার পরিবর্তন, আমাদের জীবন ব্যবস্থার পরিবর্তন প্রথম থেকেই শহরাঞ্চলে খারাপই ছিল। যেমন হলো কি আমাদের মুভমেন্ট কম, আমাদের ব্যায়ামের সুবিধা কম, আমাদের ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাটা বেশি ছিল, আমাদের শহরাঞ্চলে মানুষের ভিতরে ধূমপানের প্রবণতাটা বেশি ছিল। তাদের মধ্যে যেহেতু শহরাঞ্চলে থাকে আমাদের মধ্যে কিন্তু একটা মানসিকভাবে একটা অ্যাংজাইটি, একটা মানসিক চাপ একটা ছিল। ঠিক তেমনি দেখা যাচ্ছে আস্তে আস্তে এগুলো কিন্তু গ্রামাঞ্চলেও কিন্তু আস্তে আস্তে ট্রান্সমিটেড হচ্ছে। দেখা যাচ্ছে গ্রামের মানুষরাও কিন্তু আস্তে আস্তে খাদ্যাভ্যাসের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, তারাও কিন্তু বিভিন্ন রকম ফ্যাটি ডায়েটগুলো, ফাস্ট ফুড যেটা বলে, এগুলো কিন্তু অ্যাভেলেবল। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা আসলে নিরাপদ খাদ্য ব্যবস্থা। এই নিরাপদ খাদ্য ব্যবস্থাগুলো যেরকম হচ্ছে যে আমরা যে তেল বা বিভিন্ন রকম ফাস্টফুডগুলো আছে, বা লবণ বেশি, খাওয়াতে লবণ বেশি, এ ধরনের খুব বেশি রেগুলেশন আমরা করতে পারি না। ফলে দেখা যাচ্ছে যে এই প্যাকেটজাত খাবারগুলো বেশি খাওয়া হচ্ছে, তারপর হলো কি ফাস্টফুডগুলো বেশি খাওয়া হচ্ছে, বিভিন্ন রকম সফট ড্রিঙ্কসগুলো বেশি খাওয়া হচ্ছে। ফলে দেখা যাচ্ছে এক ধরনের শহরাঞ্চলে যেমন এগুলা পাওয়া যায়,
গ্রামাঞ্চলেও এখন পাওয়া যাচ্ছে। ফলে গ্রামাঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে একটা চিত্র বদলে আসছে। আরেকটা প্রশ্ন ছিল আপনার যে মেয়েদের কি বাড়ছে কিনা। হ্যাঁ, আগে যেমন যে স্টাডিগুলো করা হতো সেখানে আসলে হয়তো বাংলাদেশের সামাজিক কারণে মেয়েদের পার্টিসিপেশনটা কম ছিল। এখন সামাজিক এবং শিক্ষিতের হার এবং মেয়েদের মানে কাজ করার বাইরে যাওয়ার একটা অভ্যাস তৈরি হয়েছে এবং ফলে দেখা যাচ্ছে আমরা মেয়েদের কাছ থেকেও কিছু ডাটা পাচ্ছি। আগে যেমন শুধু পুরুষদের কাছ থেকে ডাটাটা পেতো, এখন মেয়েদের কাছ থেকেও ডাটা পাওয়া যাচ্ছে। ফলে অলমোস্ট কিন্তু দেখা গেছে যে আপনার ছেলে আর মেয়েদের ভিতরে আপনার অলমোস্ট সমান হাইপারটেনশনের উচ্চ রক্তচাপ ঝুঁকি আছে এবং তারা উচ্চ রক্তচাপে ভুগছে। এটা এই উচ্চ রক্তচাপ নিয়ে যখন বারবার আমরা কথা বলছি, এটি নিয়ে কিন্তু এখনো অনেকের মধ্যে এক ধরনের সন্দেহ বা এক ধরনের কনফিউশন কাজ করছে যে উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায়। আমার তো রক্তচাপ কম ছিল, আমার হঠাৎ করে কেন বলছেন উচ্চ রক্তচাপ। এই ধরনের চিত্র কিন্তু আমরা অনেকেই দেখি। তো কোন অবস্থা থেকে কোন অবস্থা পর্যন্ত বলা হবে এটি উচ্চ রক্তচাপ? এটা আপনার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে অনেক বছর আগে উচ্চ রক্তচাপ কত ছিল, এখন উচ্চ রক্তচাপ কত হচ্ছে, কত বলা উচিত, কততে বলা উচিত, এটা আসলে ডিপেন্ড করবে আসলে রিস্ক ফ্যাক্টরগুলো কীভাবে আমরা কন্ট্রোল করছি। এখন কিন্তু আস্তে আস্তে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি ওরা কিন্তু কিছু গাইডলাইন তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে ব্লাড প্রেশারের যে আপার লিমিটটা ছিল, যে সিলিংটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আমরা কিন্তু আগেও কিন্তু হিস্টোরিক্যালি মনে করতাম যে যাদের ব্লাড প্রেশার 140 আর 80 90-এর উপরে তাদেরকে আমরা বলতাম উচ্চ রক্তচাপ। যারা 120 80 থেকে নিচে ছিল তারা ছিল নর্মাল। কিন্তু এখন দেখা যাচ্ছে না, আমাদের দেখা যাচ্ছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মানে উপরের চাপটা যদি রক্তচাপটা যদি 130-এর উপরে যায় আর নিচের রক্তচাপটা যদি 80 থেকে 90-এর ভিতরেও থাকে তাহলে কিন্তু ঝুঁকি তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ব্লাড প্রেশারটা যদি আপনার 120 80-র উপরেও থাকে সেটাও আপনার ঝুঁকি হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপর হলো কি উচ্চ রক্তচাপটাকে আমাকে এটা ডিফাইন করতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি ডিজিজ আছে। যেমন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, তার জন্য উচ্চ রক্তচাপ যে পরিমাণ ঝুঁকি তৈরি করে, একটা অল্প বয়সী ছেলে তার কোনো ডায়াবেটিস নাই বা কোনো রকম ফ্যামিলি হিস্ট্রি নাই, তার জন্য কম ঝুঁকি তৈরি করতে পারে। তাই চিকিৎসা কাদের শুরু করব সেটাও ডিপেন্ড করবে আসলে তার অন্যান্য ঝুঁকিগুলা কি পরিমাণে আছে সেটার উপরে। তাই আমাদেরকে শুধুমাত্র ব্লাড প্রেশারটা শুধু চেক করলে হবে না, ব্লাড প্রেশারের সাথে আমাদের অন্যান্য ঝুঁকিগুলো যেগুলো আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, সে কি স্মোকার কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি কেমন, তার ফ্যামিলিতে তোর হৃৎপিণ্ডের সমস্যা, হৃদরোগগুলো আর্লি আছে কিনা, তার খাদ্যাভ্যাসটা কেমন। সবচেয়ে বড় সমস্যা আমাদের এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ওবেসিটি। এই ওবেসিটি, এই যে স্থূলতা, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে। তাই সব কিছু মিলিয়ে আপনি কখন একটা চিকিৎসা শুরু করবেন এটা ডিপেন্ড করবে আসলে আপনার চিকিৎসক এবং রোগীর সচেতনতা এবং তাদের মধ্যে আলোচনার মাধ্যমে শুরু করতে হবে। জি, অবশ্যই। আমরা দেখেছি যে উচ্চ রক্তচাপে আপনি বলছেন যে বিভিন্ন ধরনের কারণ রয়েছে এবং কিছু কিছু কারণের কথা আলোচনার প্রসঙ্গে চলেও এসেছে। তারপরে জানতে চাই এর বাইরে কি আর কিছু কারণ রয়েছে যে কারণে একজন উচ্চ রক্তচাপে ভুগতে পারে? দেখুন, উচ্চ রক্তচাপ তো কোনো মানে কোনো রেয়ার কোনো ডিজিজ না। ফলে দেখা যাচ্ছে এটা তো আসলে কমন ডিজিজ। কমন ডিজিজ আমরা যেটা মনে করি যে কী কী কারণ হতে পারে এটা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রথমেই মনে করতে হবে এটা লবণ। লবণের তারতম্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। লবণ যেমন কেউ বেশি খেতেও পারে, অথবা লবণ অল্প লবণেই তার শরীর হয়তো অন্যরকম একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। তাই লবণের তারতম্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা কারণ, এবং 95% ক্ষেত্রে আমরা আসলে বলতে পারি না যে কি কারণে রোগীটার হাই প্রেশার হয়েছে। দেখবেন আপনি সেগুলোকে আমরা সাধারণত প্রাথমিক হাইপারটেনশন, প্রাথমিক উচ্চ রক্তচাপ বলে থাকি। কিন্তু কিছু ইম্পর্টেন্ট কারণ আছে যেগুলো কিন্তু আপনি 5% কেসে কিন্তু আমরা কিন্তু এই কারণগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করে ট্রিট করতে পারি তাহলে কিন্তু রক্তচাপের চিকিৎসা হয়তো পরবর্তীতে কন্টিনিউ নাও করতে হতে পারে। কিন্তু যেমন হলো কি আপনার এই যে কিডনিতে সমস্যা থাকতে পারে, তার ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে, তারপর অনেক তার কিছু হরমোনজনিত সমস্যা থাকতে পারে, যেমন হলো কি আপনার পিটিউটারি গ্ল্যান্ড, তারপর হলো কি তার ডায়াবেটিস মেলাইটাস, তার কিডনিতে কিছু গ্ল্যান্ড আছে সেগুলো হতে পারে। আর সবচেয়ে বড় কথা তার কিছু ওষুধ
সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের বয়স বাড়ছে, মানুষের বয়স সীমা বাড়ছে, বয়স্ক রুগীদের সংখ্যা বাড়ছে, ফলে দেখবেন যে হাঁটু ব্যথা বা বিভিন্ন রকম গায়ে ব্যথার জন্য NSAID ইউজ করে, যেমন ওই যে ব্যথার ওষুধগুলো। এই ব্যথার ওষুধগুলো ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশে উচ্চ রক্তচাপের প্রিভ্যালেন্সটা বাড়ানোর জন্য। আরও আছে কিছু, যেমন মেয়েদের ব্যাপারে সবচেয়ে আলাদা হলো গর্ভধারণ। গর্ভধারণের সময় উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকেই। তাহলে গর্ভধারণ হতে পারে কিছু, এই যে আমাদের খাদ্যাভ্যাসগত কিছু কারণ হতে পারে, তারপর হলো কিছু ওষুধের জন্য হতে পারে, কিছু কিছু হরমোনের রোগের কারণে হতে পারে, এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট নতুন কারণ যেটা আসতেছে আমাদের, যেটা হলো ওবেসিটি, যে স্থূলতাও একটা ইম্পর্টেন্ট কারণ। দিজ আর দ্য কমন, এইগুলোই সবচেয়ে বেশি সাধারণভাবে উচ্চ রক্তচাপের কারণ হয়ে থাকে। তার মানে যেই রোগগুলো যেমন হাইপারটেনশন করছে, ডায়াবেটিসের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি করছে, কিন্তু সেই একই কারণগুলো। একটু জানতে চাই যে আমাদের দেশে অনেকেই এসে বলে যে আমার ঘাড়ে ব্যথা, তার মানে আমার প্রেশার হয়তো বেড়ে গেছে। আবার চিকিৎসক বলছে যে এটার কারণ আলাদা। আবার অনেকেই বলছে যে এটার কোনো লক্ষণ নাই। আদৌ কি লক্ষণ নেই উচ্চ রক্তচাপের? না, আগে মনে করা হতো যে হয়তো রুটিন টেস্ট যখন ডাক্তারের কাছে আসে, যখন ব্লাড প্রেশার মাপা হয়, তখন দেখা যাচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে, কিন্তু আসলে সেটা না। এখন বলা হচ্ছে যে এদের কিছু লক্ষণ আছে, হয়তো লক্ষণগুলোর মাত্রা কম ছিল বলে আমি সেটাকে ইগনোর করেছি। আমার ঘাড়ে ব্যথা হতে পারে, আমি সেটাকে ইগনোর করেছি। আমি বুকে পালপিটেশন, বুক ধরফর করে, সেটাকে আমি ইগনোর করেছি। হয়তো দেখা যাচ্ছে আমার মাথা ব্যথা করে সকালবেলা, রাতের বেলা ঘুমানোর সময় মাথা ব্যথা করে আমার, তা আমি সেগুলোকে ইগনোর করেছি। আসলে দেখা যাচ্ছে মাথা ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, বুক ধরফর ছিল, সব কিছুই উচ্চ রক্তচাপের একটা কারণ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এইসব উচ্চ রক্তচাপগুলো একটু মানে সাধারণত কোনো রকম সিমটম তাদের থাকে না, কিন্তু সিমটম থাকতেও পারে। তাহলে এই যে বিভিন্ন ধরনের কারণ শুনেছি, আবার আমরা এটাও জানি যে উচ্চ রক্তচাপ নাকি বংশীয়, যে বংশের কারো থাকলে তার পরবর্তী প্রজন্মের উচ্চ রক্তচাপ হতে পারে। কথাটা কতটুকু সত্য? অবশ্যই, এটাও সত্যি, এটা অবশ্যই সত্যি। কারণ হলো কি, যে উচ্চ রক্তচাপের 95% কারণই আমরা জানি না, সেটা অবশ্যই তার একটা বংশগত একটা কানেকশন থাকতেই পারে। এবং আমরা মনে করে থাকি যে যেসব কারণগুলো আপনার সেকেন্ডারি কজ, যেগুলো আমরা কারণগুলো জেনেছি, সেগুলোর বাইরে বেশিরভাগ ক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপের সাথে একটা বংশগত কারণের একটা সম্পর্ক আছে। জি। আর ঘুম বা মানসিক চাপের সাথে কতটুকু সম্পর্ক? অবশ্যই, এটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা প্রথমেই বলেছিলাম যে স্ট্রেস, শহরাঞ্চলের যে আধুনিক জীবন ব্যবস্থা, যেখানে আপনার আসলে তারা তাদের কাজের জন্য, কাজের চাপে সকাল থেকে বের হয়ে যাচ্ছে, অনেকগুলো স্ট্রেস তার কাজ করে, যেমন তার পারিবারিক প্রেশারগুলো কাজ করে, পিয়ার প্রেশার কাজ করে, তার অফিসের প্রেশার কাজ করে, এই সমস্ত কাজ, মানসিক চাপ, তারপর হলো গিয়ে ডিপ্রেশন, হতাশা, কাজের হতাশা, এগুলো সব কিছুই কিন্তু আপনার উচ্চ রক্তচাপ করতে পারে, সবই করতে পারে। যদি এই রক্তচাপ ধরা পড়ে, যেটি বিভিন্ন সময় বা একজন চিকিৎসক যখন বলছে যে তার উচ্চ রক্তচাপ, তাহলে তাকে ওষুধ কি সাথে সাথে শুরু করতে হবে, নাকি প্রথমে তার জীবনযাত্রা পরিবর্তন বা অন্যান্য যে ঝুঁকিগুলো আছে সেগুলো দূর করতে হবে? না, অবশ্যই আপনার যে কোনো চিকিৎসা শুরু করার আগে প্রথমে আমাদেরকে একটু কনফার্ম করা উচিত যে আসলে চিকিৎসা করা উচিত কিনা। কারণ যে কোনো নতুন জায়গায় যদি আমি আসি, আমি কোনো সিনিয়র কারো কাছে, কোনো ডাক্তারের চেম্বারে যদি যাই, তখন আমাদের অনেকেরই একটু ভয়ে কাজ করে। তখন দেখা যায় হোয়াইট কোট হাইপারটেনশন, দেখা যায় ডাক্তার দেখলেই তার প্রেশারটা বেড়ে গেল। এটা একটা অ্যাড্রেস করতে হবে। 2 নম্বর হলো কি, আমার মনে হয় যে প্রেশার মাপার সময় একটা কিছু নিয়ম আছে, সেগুলো মেপে নেওয়া উচিত। যেমন হলো কি, আমরা যদি হঠাৎ করে একটা পেশেন্ট এসে আমার সঙ্গে সঙ্গে এসে ব্লাড প্রেশারটা মাপতে বলে, সেটা যেমন কাজ হলো না, সেটা উচিত হবে তার প্রপার রেস্ট নিয়ে, সে স্মোকিং যদি করে থাকে স্মোকিংটা বন্ধ করে, চা কফি এগুলো অ্যাভয়েড করে একটা সুন্দর পরিবেশে তার যদি ব্লাড প্রেশার মাপা হয়, তাহলে দেখা যাবে অনেক সময় ব্লাড প্রেশারটা কম পাওয়া যাবে। শেষ, যদি পাওয়া যায় ব্লাড প্রেশার বেশি, যদি কোনো ঝুঁকি না থাকে, ইমিডিয়েটলি যদি প্রেশার ওষুধ দিতে না হয়, আমাদের অপেক্ষা করা উচিত। 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করে দেখা উচিত যে বারে বারে যে কমে আসে কিনা। যদি কমে আসে তাহলে তো ভালোই। এর ভিতরে আমরা একটা কাজ করতে পারি, অবশ্যই ম্যান্ডেটরি, তার জীবনযাত্রা, তার অ্যাওয়ারনেস, তার মানে স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য তার জীবনযাত্রার যে চেঞ্জ, ওগুলো আমাদের অ্যাডভাইস করা উচিত। যেমন হলো কি, তার খাওয়া দাওয়া, তার
ফ্যাটি ডায়েট, ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করা, সে যদি স্মোকার হয়ে থাকে সেটা বন্ধ করা, সে যদি একেবারে ওজন অনেক বেশি তাহলে আমরা ওজন কমানোর জন্য চেষ্টা করতে বলি। তার খাদ্যাভ্যাসের ভিতর কোনো ফ্রুটসই সে খায় না, তাহলে আমি বলতে পারি তাকে যে আমরা পটাশিয়াম কন্টেনিং ডায়েটগুলো সে খাক, যে যে আমাদের দেশি ফলগুলো যেগুলো আছে সেগুলোও খেতে পারে। তারপর হলো তার সে হাঁটে না, তার এক্সারসাইজ করে না, আমরা সেগুলো বলতে পারি। তাহলে আমি জীবনযাত্রা চেঞ্জ করে, আমি তার ব্যায়ামের পরিবর্তন করে, তার ওজন কমিয়ে, তার খাদ্যাভ্যাস চেঞ্জ করে যদি আমি কিছুটা হলেও তার উপকার করতে পারি, আমাদের সেটার জন্য ওয়েট করা উচিত। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা শুধু আমার কাছে না, বিভিন্ন বইপত্রেও লেখা আছে যে 1 থেকে 3 মাস আমরা যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে আমরা অপেক্ষা করে তাকে অ্যাডভাইস করি। তাই স্বাস্থ্য জীবন ব্যবস্থা চেঞ্জ করার পরে আমরা তাদেরকে, যদি তাতেও না হয়, যদি তারপরেও দেখা যাচ্ছে না সে আর কন্ট্রোল করতে পারছে না, তখন আমরা ওষুধের ব্যাপারে চিন্তা ভাবনা করব। তো এই যে ওষুধটি শুরু করা হয়, ওষুধটি শুরু করতে যাওয়ার আগে তার কি কোনো ধরনের ইনভেস্টিগেশন করতে প্রয়োজন কিনা? অবশ্যই করা উচিত। অবশ্যই আমার প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান যারা আছে তারা সবাই এই ব্যাপারে অভিজ্ঞ। যারা কারণ হাইপারটেনশন ডায়াগনোস হয় তো প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ানের কাছে। হ্যাঁ, সুতরাং তারা বিভিন্ন রকম পরীক্ষাগুলো করে থাকে। তার ভিতরে তার ডায়াবেটিস আছে কিনা, তার রক্তে কোলেস্টেরলের পরিমাণ কেমন, তার একটা কিডনি ফাংশনটা কেমন, তারপর হলো কি তার ইসিজি করা যায়। একটা প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়, যে পরীক্ষাগুলো একজন ডাক্তার সবসময়ই দিয়ে থাকেন, এবং সেগুলো দেখে দেখা যায় যে আমরা চেষ্টা করি যে তার অন্য কোনো ঝুঁকিগুলো আছে কিনা, উচ্চ রক্ত, এবং আরেকটু চেষ্টা করি যে ওই যে বললাম 5% সেকেন্ডারি কারণ যেগুলো আছে, ওই 5% কারণগুলোর কোনো কারণ আছে কিনা দেখার জন্য। এটুকু সামান্য কিছু পরীক্ষা করতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পরীক্ষাগুলো আমরা প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ানরা আমরা গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে, উপজেলা হেলথ কমপ্লেক্সে, জেলা হসপিটালে সবখানেই এগুলো করা যায়। আচ্ছা, আসলে সে খুবই সাধারণ ধরনের কিছু পরীক্ষা এবং করতে হয়। আমরা একটি সংখ্যক রোগীদের দেখতে পাই যে তাদের উচ্চ রক্তচাপ ধরা পড়ছে গর্ভাবস্থায়। এর সাথে কি সম্পর্ক রয়েছে, বা যদি এই সব ক্ষেত্রে রক্তচাপ ধরা পড়ে তাহলে কি করণীয়? গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ যেটা ধরা পড়ে, এটা কিন্তু অনেক কারণেই হতে পারে। আমি যদি বলি যে আমরা হয়তো জানতাম না, তার আগে থেকে, গর্ভাবস্থার আগে থেকে তার ছিল, একটা হতে পারে। 2 নম্বর হয়তো গর্ভাবস্থায়ও তার একটা হতে পারে একটা। তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা যদি গর্ভাবস্থার কারণে হয়েছে নাকি গর্ভাবস্থার আগে থেকে ছিল। যদি গর্ভাবস্থার কারণে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এটা ঠিক যে যাদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হয়, পরবর্তীতে কিন্তু তাদের আবার উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বেশি থাকে অন্যান্য মহিলাদের চেয়ে। তাই সুতরাং গর্ভাবস্থায় যে প্রেশারটা ধরা পড়বে, সেক্ষেত্রে আসলে যেমন হলো কি এটা ধরা পড়বে মেইনলি অ্যান্টিনেটাল চেক আপ। মারা যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে বা স্বাস্থ্যকেন্দ্রে যখন যাবে অ্যান্টিনেটাল চেক আপে, তখনই ধরা পড়বে এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। এবং এই চিকিৎসা করার জন্য আমরা সাধারণত যে ফার্স্ট লাইন ড্রাগগুলো ইউজ করি অন্যান্য মানুষের ক্ষেত্রে, অন্যান্য রোগীদের ক্ষেত্রে, গর্ভাবস্থার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। তাই সেটা আমাদের খেয়াল করতে হবে, ডাক্তাররাই, চিকিৎসকরাই সেটা খেয়াল করবে। কারণ কিছু ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, জন্মগত ত্রুটি হতে পারে মাদের, সুতরাং বাচ্চাদের জন্মগত ত্রুটি করে এমন ওষুধগুলো আমাদের অ্যাভয়েড করে, কিছু ওষুধ আছে যেগুলো সাধারণত জন্মগত ত্রুটি করে না এবং প্রেগন্যান্সিতে সেফ, সেগুলো আমরা ইউজ করতে পারি। জি, ধন্যবাদ। আমরা একটু চলে যাই যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন চিকিৎসা শুরু করতে হয়, চিকিৎসার অনেকেই ঔষধ শুরু করে এবং কিছুদিন পর ওষুধটি বন্ধ করে দেয়, বা একবার দুইবার যখন তার প্রেশারটা একটু বেশি পাওয়া গেল, পাড়ার যেই ফার্মেসি রয়েছে সেখান থেকে ওষুধটি গ্রহণ করে এবং নিজের মতো করেই তাদের পরামর্শেই ওষুধগুলো পরিবর্তন করে। তো এই যে ঔষধ নেয়া এবং ওষুধগুলো নিজেদের মতো পরিবর্তন করা, এটা কি কোনো ঝুঁকি তৈরি করতে পারে? হ্যাঁ, অবশ্যই। যে কোনো ওষুধ শুরু করলাম আবার হঠাৎ করে বন্ধ করে দিলাম, তার তো ঝুঁকি হতেই পারে। তো আমি যদি প্রথম থেকে বলি যে আমি যদি একজন ডাক্তার যদি একটা পেশেন্টকে, তার উচ্চ রক্তচাপের পেশেন্টকে ওষুধ দেয়, তাহলে তাকে একটা প্রপার কাউন্সেলিং করা উচিত। কাউন্সেলিংটা তার ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো নিয়ে যেমন করা উচিত, তার ওষুধ সম্বন্ধে বলা উচিত। যেমন এই ওষুধটা যদি শুরু করেন আপনি কন্টিনিউ করুন, এবং পরবর্তীতে আমরা আপনার পরবর্তীতে ফলো আপে আমরা সেই ওষুধটার ডোজটা বাড়বে কি কমবে নাকি নতুন ওষুধ অ্যাড হবে সেটা আমরাই বলে দিব। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনোই ওষুধ বন্ধ করতে পারবেন না।
তার পরবর্তী প্রশ্ন আসে আমি কি সারা জীবন এসব খাবো? তবে আমি এক কথাই বলবো যে আপনি যদি একজন 50-এর ঊর্ধ্ব কোনো লোক হয়ে থাকেন, আপনি যদি উচ্চ রক্তচাপের কোনো আন্ডারলাইন কোনো অন্য কোনো কারণ খুঁজে পাওয়া না যায়, তাহলে আপনি কন্টিনিউ করুন এবং আপনার চিকিৎসকই পরবর্তী শারীরিক অবস্থা বিবেচনা করে সেই ওষুধকে কন্টিনিউ করবে নাকি বন্ধ করবে সেটা ডিসিশন নেবে। কারণ আপনিই বন্ধ করবেন না, কারণ বন্ধ করলে সবচেয়ে বড় সমস্যা হয় যে বন্ধ করার পরের দিনই কিন্তু ব্লাড প্রেশার বাড়ে না। দেখা যায় বন্ধ করে দিলেন, 5 থেকে 7 দিন চলে গেল, হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে গেল, এর ফলে পেশেন্ট দেখা গেল যে স্ট্রোক করে গেল, হার্ট অ্যাটাক করে গেলো, এমআই হয়ে গেল। তাহলে পরবর্তী দেখা গেলো ও সেটাকে আর কন্টিনিউ না করার ফলে তার কিডনিতে এফেক্ট হচ্ছে। তাহলে দেখা যাবে সে পেশেন্টটা আসলে তখন উচ্চ রক্তচাপ নিয়ে আসবে না, সে আসবে এমআই অথবা স্ট্রোক হয়ে এসেছে, অথবা দেখা যাবে তার কিডনিটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই ধরনের ঝুঁকিগুলো কমানোর জন্য আমার কাছে মনে হয় যে আপনারা কখনোই ওষুধ বন্ধ করা উচিত না। অবশ্যই আমরা এই নিয়ে আরও কথা বলবো, একটি বিরতির সময় হয়েছে। দর্শক, মেডিকেল 24 থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পিউলি মেডিকেল 24-এ। জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে। উচ্চ রক্তচাপের লক্ষণ এবং প্রতিরোধে করণীয় এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী। আমরা বিভিন্ন ধরনের লক্ষণের কথা শুনছিলাম, কী কী পরীক্ষা করতে হবে সেই সব বিষয়ে শুনছিলাম, এবং ঔষধ শুরু করার কথাও শুনছিলাম। সাধারণত কী কী ধরনের ওষুধ শুরু করতে হয়? এক্ষেত্রে কি কোনো বয়স ভিত্তিক ভাগ আছে কিনা, বা এখানে জেন্ডার ভিত্তিক কোনো ভাগ আছে কিনা? হ্যাঁ, বলা যায়। কারণ হলো কি, আমরা যদি বলি যে আমরা একটু পার্থক্য করে নিই, আমি যদি বলি 18 বছরের নিচে যদি বাচ্চা হয়ে থাকে কেউ, তারা তো পেডিয়াট্রিক্স গ্রুপে পড়বে। এই বাচ্চাদের জন্য সবচেয়ে বড় কথা হলো, বাচ্চাদের যদি উচ্চ রক্তচাপ দেখা দেয়, তার ডেফিনেটলি তার পিছনে কোনো কারণ আছে, দ্যাট মিনস আন্ডারলাইং কজ আছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে হলো কি, তার আন্ডারলাইং কজটা আইডেন্টিফাই করে সে চিকিৎসা করা হোক। কিন্তু বড়দের ক্ষেত্রে 25 বছর এবং উপরে বা 30 বছরের উপরে যারা আছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে তো আসলে আমরা আন্ডারলাইং কজটা পাচ্ছি না। আমরা তাদেরকে পাচ্ছি যে তাদের কারণটা আমরা নির্ণয় করতে পারি না, এদেরকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন। এবং এদের ক্ষেত্রে আমরা সাধারণত বেশ কিছু ওষুধ আছে, যেমন বিটা ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এসি ইনহিবিটর আছে, এআরবি আছে, এগুলা বিভিন্ন রকম ওষুধ আছে। একজন চিকিৎসক তার রোগীর প্রকারভেদ হিসাব করে সে ওষুধগুলো দিবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন জেন্ডার ভিত্তিক না বলে আমরা কিছু বলতে পারি, কিছু স্পেশাল সিচুয়েশনগুলোতে আমরা কিছু ওষুধকে আমরা অন্যভাবে ইউজ করি। যেমন ধরুন, আমরা যদি মনে করি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে, তাহলে আমরা সাধারণত তাদেরকে এক ধরনের ওষুধ দিয়ে থাকি। প্রেগনেন্সি হলে আমরা কিন্তু ওই ধরনের ওষুধগুলো ইউজ করি না। যেমন ডায়াবেটিস আমরা এসি ইনহিবিটর বা এআরবি ইউজ করি, প্রেগনেন্সিতে আমরা সেটা ইউজ করি না। প্রেগনেন্সিতে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার এগুলো ইউজ করি। আবার বয়স বেশি যদি হয়, 65 বছরের উপরে একটা এল্ডারলি পেশেন্ট, সে হাঁটতে পারে না, সেই ধরনের পেশেন্টকে আমরা কিন্তু এমন কোনো ওষুধ দিই না যার ফলে তার পোস্চুরাল ড্রপ হয়, মানে দাঁড়ালেই তার মাথা ঘুরে। এমন কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু দাঁড়ালেই মাথা ঘুরে। তাহলে আমরা খেয়াল করতে হবে, তাহলে আমাদেরকে আন্ডারলাইং রোগগুলা, তারপরে বয়স, জেন্ডার এবং তার অন্যান্য ঝুঁকিগুলো চিন্তা করেই আমাদেরকে ওষুধগুলো দিতে হবে। তবে আমি বলবো, ওষুধগুলোর জন্য আপনারা অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসক যারা আছেন, তারা অবশ্যই হাইপারটেনশনের ম্যানেজমেন্টে যথেষ্ট যত্নবান, তারা অবশ্যই বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতে পারেন। জি, এই যে কথাটি আপনি বললেন, নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া, কিন্তু এখনো সেই প্রবণতা তৈরি হয়নি, এখনো দেখা যাচ্ছে এখানে ঘাটতি রয়েছে। এবং অনেকেই যখনই তার রক্তচাপটা নিয়ন্ত্রণে চলে আসে, তখনই ওষুধটি বন্ধ করে দেয়। তাহলে আপনি বলেছেন কিছু ঝুঁকি হতে পারে, কখন আসলে বন্ধ করা যেতে পারে আদৌ? না, এই কথাটা যদি আমি বলি এখন যে কখন বন্ধ করবেন, আমি এক কথাই বলবো, যারা বয়স্ক তাদেরকে বলবো কখনোই তাদের বন্ধ করা উচিত না। বন্ধ করার চিন্তা না করে তাদের উচিত হবে, তাদের যদি কোনো ওষুধ, প্রেশার ওষুধ নিয়ে তার কোনো যখন কনফিউশন থাকে, মনে হয় যে তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাহলে নিকটস্থ চিকিৎসকের সাথে দেখা করুক। কারণ হলো কি, আমরা যে ব্লাড প্রেশারটা যেভাবে মাপি, সেই মাপাটা আসলে কি প্রপারলি ক্যালিব্রেটেড হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করতে হবে। আসলে কি ব্লাড প্রেশার কমে গিয়েছিল,
আর দেখা যায় যে অফিস টাইমে যখন আসতেছে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার কমে নাই, কিন্তু সে বলছে তার ফার্মেসিতে, তার ফার্মাসিস্ট বলেছে যে আমার ব্লাড প্রেশার কমে গেছে, আমাকে ওষুধটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তা আমি বলবো যে বন্ধ করার চিন্তাটা না করাই উচিত, কারণ যদি বন্ধ করতে হয় তাহলে তার বন্ধ করার কারণে কোনো কারণ আছে, সেই কারণটা আইডেন্টিফাই করে সেই কারণে চিকিৎসা করে তারপর বন্ধ করা যাবে। তাই আমি মনে করি যে আপনি আপনার চিকিৎসক যদি আপনার এই ওষুধটা শুরু করে, তাহলে আপনি ওই মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কখনোই বন্ধ করবেন না। ধন্যবাদ। এক্ষেত্রে একটি আমাদের দেশে একটা সামাজিক ট্যাবু আছে যে অনেকে প্রেশার ওষুধ কমিয়ে দিচ্ছে, আবার যখন প্রেশারটা একটু মেপে বেশি পাচ্ছে তেঁতুল বা এই জাতীয় কিছু একটা হার্বাল ঔষধ খাচ্ছে। তো সেই ব্যাপারটি আসলে এই রক্তচাপ নিয়ন্ত্রণে কতটুকু কার্যকর, বিজ্ঞান কি বলে? এটা সায়েন্স তার এভিডেন্সের উপর চলে। সায়েন্সের এভিডেন্স যেগুলো তৈরি হয়েছে সেগুলো সবই হলো কি ড্রাগ রিলেটেড। আমি তেঁতুল পাতার রস বা তেঁতুলের রস বা হার্বাল মেডিসিন, এই যে মেডিসিনগুলো এগুলো যে কী দিয়ে তৈরি হয়েছে আমি সেটাই তো জানি না। এগুলোর উপর কোনো এভিডেন্স বেসড কোনো স্টাডি হয়েছে কিনা আমরা সেটাও জানি না। সুতরাং আমি মনে করি যে সায়েন্সের বাইরে কোনো রকম নিজস্ব ধারণা থেকে কোনো রকম ওষুধ বা কোনো রকম অন্যরকম জীবনযাত্রা বা অন্যরকম কোনো এই তেঁতুলের রস এগুলো খাওয়ার কোনো মানে হয় না। অবশ্যই তাদের উচিত হবে যে চিকিৎসা ব্যবস্থা, প্রচলিত চিকিৎসা ব্যবস্থার উপর জোর দেওয়া এবং তাদের জীবনযাত্রা ঠিক করা। জীবনযাত্রা যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তার ব্লাড প্রেশার কমে আসবে, কন্ট্রোলে থাকবে। অনেকে বলে থাকে যে আমার তো তেঁতুলের রস খেলে কমে। আসলে এই সমস্ত এভিডেন্সগুলো আসলে খুব একটা মানে অ্যাকসেপ্টেবল না, এটা কখনোই না। এটা আমরা কখনোই এটা বাইরেও কখনো আমরা এটা প্রচার করতে চাই না। জি, ধন্যবাদ। আমাদের দেশে এখনো এই অনেকেই আছে যারা নিজে বাসায় রক্তচাপ মাপে পরিমাপ করছে, আবার অনেকে আছে ফার্মেসিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি বাসায় কেউ মাপতে চায় তাহলে কিভাবে মাপা উচিত বা কখন মাপা উচিত দিনের বেলায়? না, বাসায় মাপা যাবে। যেটা আমাদের একটা ধারণা ছিল যে হয়তো বাসায় মেশিন দিয়ে যেটা মাপা হচ্ছে সেটা প্রপারলি ক্যালিব্রেটেড হচ্ছে না। আমরা মনে করে থাকি যে প্রথমে এটা ছিল, কোভিডের আগেও আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে হয়তো ডাক্তার প্রেশার না মাপালে সেই প্রেশারের কোনো ভরসা করা যাবে না। যা আসলে দেখা যাচ্ছে পরবর্তী দেখা যাচ্ছে প্রপারলি ক্যালিব্রেটেড যে মেশিনগুলো এসেছে সেগুলো কিন্তু ডিজিটাল মেশিন যেগুলো এসেছে সেগুলো কিন্তু ব্যবহার করা যায়। যদি ব্যবহার করা যায় পরবর্তীতে সেগুলো কিন্তু অবশ্যই আমরা নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে সেই ব্লাড প্রেশারকে আমি যে মেশিনে যে ব্লাড প্রেশার পাই সেটাকে মিলিয়ে দেখা উচিত যে আসলে আমার মেশিনটা ঠিকমতো কাজ করছে কিনা। তাই যদি কাজ করে থাকে তাহলে আমি মাঝে মাঝে আমি আমার প্রয়োজন মতো ব্লাড প্রেশারটা চেক করতেই পারি। সেক্ষেত্রে কখন চেক করতে হবে? এটার একটা ধারণা দেওয়া যায় যে ব্লাড প্রেশার চেকটা কোথায় করা উচিত, কখন করা উচিত। অফিস যেটা মানে ডাক্তারের চেম্বারে এক ধরনের ব্লাড প্রেশার মাপার সময় একটা আলাদা, কিন্তু বাসায় যখন থাকে তখন তো আসলে হোমোজেনাস এনভায়রনমেন্ট, একই রকম, যে কোনো সময় মাপা যায়। তবে দেখা যাচ্ছে যে ডায়োরিনাল ভেরিয়েশন বলে একটা কথা আছে, যে সকালের দিকে দেখা যায় ব্লাড প্রেশারটা একটু কম থাকে, বিকালের দিকে ব্লাড প্রেশারটা বেশি থাকে। এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি যে কোনো সময় ব্লাড প্রেশার মাপতে পারি, কিন্তু এটা বলে দিতে পারি তখন যে সকালে যেটা ব্লাড প্রেশার মেপেছি সেটা হয়তো কম ছিল, বিকালে যেটা ব্লাড প্রেশার মেপেছি সেটা যেটা বেশি হয়েছে সেটা কিন্তু আপনার আসলে আমার ডায়োরিনাল ভেরিয়েশনের জন্য ওরিড হওয়ার কিছু নেই। তবে গড়ে যদি ব্লাড প্রেশারটা যদি আমার হাইপারটেনশন লেভেলের চেয়ে অনেক বেশি থাকে তাহলে আমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে আমরা আসলে উচ্চ রক্তচাপ নিয়ে অনেক কথা শুনলাম, চিকিৎসা নিয়ে অনেক কথা শুনলাম, কিন্তু তারপরও আমাদের দেশে একটা বিরাট সংখ্যক মানুষ এখন উচ্চ রক্তচাপে ভুগছে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম প্রান্তিক পর্যায় থেকে টারশারি পর্যায়ে আছে। তারপরেও এই যে ঘাটতিটি, আপনি কি মনে করেন এখানে কি প্রস্তুতিমূলক আরও কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা সরকারের পক্ষ থেকে বা সরকারের সাথে সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে? আপনার কথা অবশ্যই ঠিক যে আসলে কিভাবে এটাকে মোকাবেলা করা যায়। মোকাবেলা করার আগে চিন্তা করতে হবে যে আজকে থেকে 30 বছর আগে মানুষের যে অ্যাওয়ারনেস ছিল, চিকিৎসা ব্যবস্থার উপর যে ধরনের বিশ্বাসটা ছিল, তার চেয়ে এখন চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস অনেক বেশি আমি বলবো। কারণ মানুষ কমপ্লেন করছে, মানুষ অভিযোগ করছে। অভিযোগ করা মানে কি, মানুষ আমাদের কাছে আসছে, আমাদের কাছে এসে চিকিৎসা চাচ্ছে। আমি মনে করি যে 20 বছর আগেও কিন্তু উচ্চ রক্তচাপ ছিল
এখনও আছে, কিন্তু এখন উচ্চ রক্তচাপের চিকিৎসা করার জন্য রুগীরা ডাক্তারের কাছে বেশি আসছে। তাহলে কি মানুষের পাবলিক অ্যাওয়ারনেস বাড়ছে। সামনে আমাদের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আছে 17 তারিখ, মে 17 তারিখে। মানুষ এই হাইপারটেনশন ডেগুলো করা হয় অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তাহলে রুগীদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে আপনারা আমাদের কাছে আসুন। আমাদের সরকারে প্রান্তিক ব্যবস্থায় যে চিকিৎসা ব্যবস্থা আছে, যে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল কলেজ, টার্সিয়ারি পর্যন্ত প্রত্যেক জায়গায় কিন্তু হাইপারটেনশনের জন্য ভালো ম্যানেজমেন্ট করা হয়। এবং আপনি মনে রাখবেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে নন কমিউনিকেবল ডিজিজ কর্নার আছে, এনসিডি কর্নার আছে, যেখানে কিনা বিনা পয়সায় কিছু রোগের ওষুধ দেওয়া হয়। তাহলে সেখানে দেখা যাচ্ছে আপনার হাইপারটেনশনের ওষুধ দেওয়া হয়, ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়, কোলেস্টেরলের ওষুধ মানে লিপিড রক্তে চর্বি কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, যেগুলো কিন্তু আমরা 20 বছর আগে চিন্তাও করতে পারিনি। তার মানে কি? তার মানে সরকার যেমন তার সক্ষমতা বাড়াচ্ছে, আমরাও ডাক্তাররা সক্ষমতা বাড়াচ্ছি এবং রুগীরাও আমাদের কাছে আসছে। ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ আছে এখানে। এই সবাইকে সমান স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া আমাদের পক্ষে না, কারো পক্ষেই সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা আমাদের যোগ্যতা বাড়াচ্ছি, রুগীরাও আমাদের কাছে আসছে, সরকার তার প্রস্তুতি নিচ্ছে। এভাবেই আস্তে আস্তে সব কিছু এগিয়ে যাবে। অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, মানুষ তার প্রপার চিকিৎসা পাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে সংক্ষেপে আপনার উপদেশটি শুনতে চাই। ছোট্ট একটা কথা, যে আপনার সামনে 17ই মে বিশ্ব হাইপারটেনশন দিবস। এই হাইপারটেনশন দিবসের মূল থিমটাই হলো কি, আপনার ব্লাড প্রেশারটা মাপুন এবং কন্ট্রোল করুন ব্লাড প্রেশার। যদি চিন্তা করেন, তাহলে আমার কথা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে আপনার ব্লাড প্রেশার বেশি হচ্ছে, সে ধরনের কোনো সিমটম পাচ্ছেন, আপনারা চিকিৎসকের কাছে যান। চিকিৎসক আপনার ব্লাড প্রেশার ডায়াগনোস করে প্রপার চিকিৎসা দিবে। প্লাস আপনাদের একটা দায়িত্ব, যে 1 নম্বর হলো আপনার খাদ্যাভ্যাস ঠিক করুন, আপনারা নিয়মিত ঘুমান, আপনারা নিয়মিত শরীরচর্চা করুন এবং আপনারা আপনাদের ওবেসিটি, স্থূলতা, শারীরিক স্থূলতাটা কমান। যদি আমরা এগুলো কমাতে পারি, আমরা নিয়মিত ব্যায়াম করতে পারি, তাহলে আমাদের মধ্যে ব্লাড প্রেশারের ঝুঁকি অনেকটুকু কমে আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকল দর্শককে, এবং ধন্যবাদ আপনাকে আমাকে এই চ্যানেল 24-এ আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।